টিউটোরিয়াল চ্যানেলে আপনার সকলের স্বাগতম। ফ্রেন্ডস, আমরা ডিসকাস করব সায়েন্সের ইম্পর্টেন্ট এমসিকিউ এইচএসএলসি এক্সামের জন্য। তো দেখেন, প্রথম কোশ্চেনটা ডিসকাস করছি। এর আগে আমি একটা ভিডিও দিয়েছি লং, মানে 3 নম্বর আর 4 নম্বর চ্যাপ্টার ইম্পর্টেন্ট, তো কাইন্ডলি ওইটাও দেখে নেবে। ওই চ্যাপ্টারগুলোতে আপনাদের 13 মার্ক কভার করবে, তো জরুরি দেখবেন ওই ভিডিওটা। 50 মিনিট আছে, এটাতে শর্ট কোশ্চেন, লং কোশ্চেন সব 3 নম্বর 4 নম্বর পার্টের ডিসকাস করে দিয়েছি। দেখো আজকে ভিডিও ডিসকাস করবো। প্রথম কোশ্চেন, Fe2O3 প্লাস 2Al প্লাস Al2O3 আর 2Fe, এটা কোন ধরনের রিয়াকশন, মানে কোন ধরনের বিক্রিয়া? তো 4টা অপশন আছে, তো দেখো কোনটা হবে। তো ফ্রেন্ডস, এটার আনসার হয়ে যাবে অপসারণ বিক্রিয়া, বা যাকে আমরা প্রতিস্থাপন বিক্রিয়া বলি। ঠিক আছে, ডিসপ্লেসমেন্ট রিয়াকশনও বলে। তো নামটার থেকে বোঝা যাচ্ছে যে অপসারণ, অপসারণ মানে সরানি। মানে এইটাতে কি হয়, প্রতিস্থাপন বিক্রিয়ার ডেফিনেশনটা তোমরা পাই যাবে। যে প্রতিস্থাপন বিক্রিয়া কি হয়, যে যে ধরনের বিক্রিয়ায় যেটা বেশি সক্রিয় মৌল থাকে, এটা কি করে, আহ, মানে কম সক্রিয় মৌল যেটা আছে, যেটা বেশি সক্রিয় মৌল আছে, এটা কম সক্রিয় মৌলকে তার যৌগ থেকে অপসারিত করে। যেমনি এখানে অ্যালুমিনিয়াম যেটা আছে, টুটা ছেড়ে দাও, এখানে দুইটা অ্যালুমিনিয়াম বলছে, কিন্তু অ্যালুমিনিয়াম যদি বলি, তার সক্রিয়তা যেটা আছে এটা আয়রন থেকে বেশি। এখন সক্রিয়তা কেমনে বুঝবে? তো সক্রিয়তার জন্য তোমাদের সক্রিয়তা শ্রেণী বা রিঅ্যাক্টিভিটি সিরিজটা জানতে হবে। তো প্রথমে ওইটা দেখে নাও। নাম্বার চ্যাপ্টার দেওয়া আছে রিঅ্যাক্টিভিটি সিরিজ। তো এটার মধ্যে সব দেখো, সক্রিয়তার ক্রম যেটা আছে, যেমনি যেমনি মৌলগুলো নিচের দিকে বাড়তে থাকে, তেমনি তেমনি সক্রিয়তা কমতে থাকে। দেখো, সক্রিয়তা সবচেয়ে সক্রিয়, মানে সবচেয়ে বেশি যেটা উপরে আছে, মানে পটাশিয়াম যেটা প্রথম মৌল আছে, এটা সবচেয়ে বেশি। ঠিক আছে, এরপর মধ্যমভাবে সক্রিয়, এরপর নিচে একদম সক্রিয়তা কমে, আর সবচেয়ে কম সক্রিয় এখানে বর্তমান লিস্টে আছে সোনা। ঠিক আছে, তো এই লিস্টটা কেমনে মনে রাখবে? তো দেখো, এই লিস্টটা মনে রাখার একটা টেকনিক আছে, এটা আমার নিজের বানানোর টেকনিক। একটু অ্যাসামিজ এখানে আছে, আর তোমরা মনে রাখলে পারবে। দেখো, এটা একটা লাইন বলবে, যদি তুমি বলবে কেনে কা মেগি আলু জঙ্কাল লোহা পাবা হাইড্রোজেন কাপায় পারদ রূপা সোনা। কি বললাম, আবার বলছি, কেনে কা মেগি আলু জঙ্কাল লোহা পাবা হাইড্রোজেন কাপায় পারদ রূপা সোনা। এখন এটা কেনে বললাম, তো কেনে কার মধ্যে কে যেটা হচ্ছে, এটা পটাশিয়াম। নে মানে এনে মানে সোডিয়াম, আমরা জানি নাম তার। কেনে কা, কয়কারে কা মানে সিএ, তুমি ক্যালসিয়াম মনে রাখো। এরপরে ম্যাগি মানে এমজি, ম্যাগনেসিয়াম। আলু মানে অ্যালুমিনিয়াম। জিঙ্ক মানে জংকার, যেটা বললাম। ম্যাগি আলু জংকার লোহা, লোহা মানে আয়রন, এফই ফর্মুলা। পাবা মানে পিবি, ল্যাড বলে যাকে। এরপরে হাইড্রোজেন মানে তো এইচ। কাপায়, কাপায় মানে সিইউ, কপার। ঠিক আছে, পারদ এইচজি বা মার্কারিও বলে একে। রূপা সোনা, রূপা মানে এজি, আর সোনা মানে এটা। তো কেনেকা মেগি আলু জংকার লোহা পাবা হাইড্রোজেন কাপায় পারদ রূপা সোনা, এইটা যদি মনে রাখো, তো তোমরা ট্রিকটা মনে হয়ে যাবে। এখন আমাদের যেটা মেন প্রশ্ন ছিল প্রতিস্থাপন বিক্রিয়া বা অপসারণ বিক্রিয়া, যেটা বেশি সক্রিয় মৌল এটা কম সক্রিয় মৌলকে অপসারিত করবে। তো ওই বিক্রিয়াতে আই থিঙ্ক প্রথমে Fe2O3 ছিল, আর পরে প্লাস দিয়ে 2Al ছিল। তো আমি বলেছিলাম যে অ্যালুমিনিয়াম যেটা, এটা Fe থেকে বেশি সক্রিয়। তো তুমি সক্রিয়তা শ্রেণীতে দেখবে, তো দেখো অ্যালুমিনিয়াম আগে আসছে। ঠিক আছে, আর Fe মানে আয়রন এই লিস্টে পিছনে আসছে। এর মানে আমরা জানি যে অ্যালুমিনিয়াম যেহেতু উপর দিকে আছে, তো সবচেয়ে সক্রিয় মানে কি, যারা উপর দিকে আছে তারা বেশি সক্রিয়। তো এখানে কি করবে জানো, এই রিয়েকশনটা যেটা ছিল আমাদের প্রশ্ন, এখানে কি হবে, এই যে অ্যালুমিনিয়াম আছে এটা এফ এর জায়গাতে বসে যাবে। এর মানে বেশি সক্রিয় মৌল যেটা অ্যালুমিনিয়াম আছে, এটা কম সক্রিয় মৌল Fe কে তার যৌগ থেকে, তার যৌগ মানে Fe2O3 একসঙ্গে যৌগ, তো এই যৌগ থেকে অ্যালুমিনিয়াম যেটা মৌল আছে একটা, এটা বেশি সক্রিয় মৌল, এটা কম সক্রিয় মৌল Fe কে তার যৌগ থেকে অপসারিত করবে বা সরিয়ে দিবে। ঠিক আছে, তো এখন চলো মেইন রিয়েকশনে যাই। যেটা বললাম যে এখানে অ্যালুমিনিয়ামটা বেশি সক্রিয় আছে, আয়রন কম। তোমরা দেখলে রিঅ্যাক্টিভিটি সিরিজটা দেখলে তুমি, যে এটা অ্যালুমিনিয়াম উপরে ছিল। তো কি করবে, অ্যালুমিনিয়ামটা এই এফির জায়গাতে হয়ে যাবে, মানে O3 সঙ্গে দেখো এদিকে গিয়ে O3 সঙ্গে কি এসে গেছে, এলটা এসে গেছে, কারণ Fe কম ছিল সক্রিয়, এল বেশি ছিল। তো বেশি সক্রিয় মৌল কম সক্রিয় মৌলকে তার যৌগ থেকে অপসারিত করলো, এটা প্রতিস্থাপন বিক্রিয়া, অপসারণ বিক্রিয়াও বলা হয়। তো তোমরা একসঙ্গে ডেফিনেশনটাও পেয়ে গেলে প্রতিস্থাপন বিক্রিয়ার। ঠিক আছে, তো এটা প্রতিস্থাপন বিক্রিয়া। এখন প্রতিস্থাপন বিক্রিয়া চেনার আরেকটা নিয়ম আছে, যে এই দিকে দুইটা মৌল থাকবে। দেখো, এখানে আয়রন আছে আর অক্সিজেন, মানে দুইটা। তো আয়রনকে তুমি যদি এ মনে করো, অক্সিজেনকে বি মনে করো, এবি হয়ে গেল। প্লাস এখানে এল আছে, মানে একটা মৌল, মানে এখানে সিঙ্গেল মৌল, তুমি সি ধরে নাও। ঠিক আছে, তো এদিকে কি দিবে, এদিকে ডাবল আর এদিকে সিঙ্গেল হলো, প্লাস এদিকে Al2, মানে এদিকেও ডাবল হয়েছে আবার, মানে এদিকে ধরে নাও আবার ডাবল হয়েছে, তো এবি প্লাস এদিকে সিঙ্গেল সি। তো ডাবল সিঙ্গেল থাকলেও তোমার প্রতিস্থাপন বিক্রিয়া, এটাও একটা বোঝার টেকনিক। ঠিক আছে, তো এটাও তোমরা ব্যবহার করতে পারো। বলছে কাপড় ধোয়ার সোডা বা কাপড় কাচার সোডা, এটা ব্যবহার হলো, মানে একটি ব্যবহার জিজ্ঞাসা করছে। ঠিক আছে, তো আমরা চ্যাপ্টার 2-তে তোমরা নিশ্চয়ই পেয়েছো কাপড় কাচার সোডার 3-4টা ব্যবহার আছে, এগুলো শিখে নিবে, কারণ এই পাঠে একটা 2 মার্ক, দুইটা 2 মার্কই আছে এই পাঠে, সেকেন্ড পার্টে। তো দেখো, বলছে জল ক্ষার করার জন্য কি কাপড় কাচার সোডা ব্যবহার করা হয়? না, এটা না। না, জলের অবস্থা পরিবর্তন, সলনি মানে পরিবর্তন করার জন্য। না, জলের উষ্ণতা হ্রাস করার জন্য। না, জলের স্থায়ী কঠিনতা সরাবার জন্য বা অপসারণ করার জন্য। তো অপশনটা হবে জলের স্থায়ী, পানি বলতে জল, জলের স্থায়ী কঠিনতা সরাবার জন্য। জলের স্থায়ী কঠিনতা সরাবার জন্য বা অপসারণ করার জন্য কাপড় কাচার সোডা ব্যবহার করা হয়। ঠিক আছে, তো অপশন নম্বর ডিটা তোমার কারেক্ট হয়ে যাবে, জলের স্থায়ী কঠিনতা সরাবার জন্য। ঠিক আছে,
এখন দেখো কাপড় কাচা সোডার নিশ্চয়ই তোমরা ফর্মুলাটা মনে রেখে নিবে, যে তার ফর্মুলা হচ্ছে কাপড় কাচা সোডার Na2CO3 10 H2O, ঠিক আছে। এখানে মাঝে ইনটু আছে, ডট আছে, মানে ইনটু আছে। তো Na2CO3 10 H2O, এটা কাপড় কাচা সোডার ব্যবহার, মানে রাসায়নিক নাম, ঠিক আছে, ফর্মুলাটা কাপড় কাচা সোডা। ফ্রেন্ডস, কাপড় কাচা সোডা যেটা হয় এটা একটা ক্ষারকীয় লবণ। কি ধরনের লবণ? এটা বেসিক সল্ট বা ক্ষারকীয় লবণ, এটা মনে রাখবে। আর এই যে সোডিয়াম কার্বনেট, এটা পাওয়া যে গেল তোমার কাপড় কাচা সোডা, যেটা ফর্মুলা বললাম Na2CO3, এটা একটা রিয়াকশন আছে। রিয়াকশনটা কি? রিয়াকশনটা কিছু না, এই Na2CO3 মিডিলে প্লাস লাগবে, আর এইদিকে হয়ে যাবে তোমার 10H2O, এটা মিলে একসঙ্গে আবার এই পুরাটা হয়ে যাবে মিডলে ইনটু দিয়ে, ঠিক আছে, Na2CO3 10H2O, ঠিক আছে। রিয়াকশনটা জিজ্ঞাসা করতে পারো, তো এটাই হবে। আরেকটা কথা মনে রাখবে, যে ওই যে ক্ষারকীয় আমি লবণ তো বলেই দিলাম, যেটা কাপড় কাচা সোডা আছে, এটা একটা তোমাদের বইয়ে লেখা আছে জিনিসটা, তোমরা যদি পড়ো, যে সোডিয়াম কার্বনেটের একটা পদ্ধতি আছে, তার নাম হচ্ছে পুনর্কেলাসন, ঠিক আছে, বা পুনর্স্ফটিকরণ। কি বললাম? পুনর্কেলাসন বা পুনর্স্ফটিকীকরণ দ্বারা কাপড় কাচা সোডা পাওয়া যায়। কার পুনর্কেলাসন বা পুনর্স্ফটিকরণ? তো সোডিয়াম কার্বনেটের, মানে Na2CO3 বা সোডিয়াম কার্বনেটের পুনর্কেলাসন বা পুনর্স্ফটিকীকরণ দ্বারা কাপড় কাচার সোডা পাওয়া যায়। তো এইটা মনে রাখবে নিশ্চয়ই, ঠিক আছে। আহ, তো এইগুলো তোমরা ইনফরমেশন নিশ্চয়ই খেয়াল রাখবে। এখন তোমাদেরকে আমি বইয়ের কিছু দেখিয়ে দিচ্ছি যে কাপড় কাচা সোডার ব্যবহার কি, তোমরা মনে রেখে নেবে। ব্যবহার কি বলছে? সোডিয়াম কার্বনেট, কাপড় কাচা সোডা ব্যবহার কি? 1 নম্বর, সোডিয়াম কার্বনেট বা ওয়াশিং সোডা বলতে পারো, কাঁচ, সাবান এবং কাগজ শিল্পে ব্যবহৃত হয়। তো কোথায় কোথায় সোডিয়াম কার্বনেট ব্যবহার হয়, ঠিক আছে, তো কাপড় কাচার সোডাও ব্যবহার হয়। এটা হচ্ছে কাঁচ, সাবান বা কাগজ শিল্পে। এটা সোডিয়ামের যৌগ, যেমন বোরাক্সের পণ্য উৎপাদনে ব্যবহৃত হয়। তো সোডিয়ামের যৌগের নাম একটা পাইলে বোরাক্সের, তার পণ্য উৎপাদনে ব্যবহৃত হয়। এটা শিখে নিবে, এগুলো 2 মার্কের জন্য। সোডিয়াম কার্বনেট ঘর দুয়ার পরিষ্কার কাজেও ব্যবহৃত হয়। এটা জলের স্থায়ী ক্ষরতা দূর করতে, যেটা আমরা 4 নম্বর অপশন পেয়েছিলাম, যেখানে অন্য ধরনের আই থিঙ্ক অপশনটা ছিল অসমিয়াতে, এর জন্য। কিন্তু এটাই হতো, যে পার্মানেন্ট যেটা হার্ডনেস আছে জলের, এটা দূর করার জন্য, মানে এটা জলের স্থায়ী ক্ষরতা দূর করতে ব্যবহার হয়। এটাই অপশন দেওয়া ছিল অ্যাকচুয়ালি, ঠিক আছে। নিচের কোনটির দ্বারা প্রকৃত অর্থে বনাঞ্চল সংরক্ষণ করা যায়? তো কোনটার দ্বারা প্রকৃত অর্থে বনাঞ্চল সংরক্ষণ করা যায়, ঠিক আছে? হুইচ অফ দ্য ফলোইং ক্যান অ্যাকচুয়ালি কনজার্ভ ফরেস্ট? তো 4টা অপশন আছে। উচ্চ স্তরের স্তরের প্রাণীর সুরক্ষা প্রদান করে, না এটা খালি হবে না। মাত্র তৃণভোজী প্রাণীকে, এটা তো হবেই না। মাত্র মাংসভোজী প্রাণীকে, না। এখানে যেটা অ্যাকুরেট লাগছে 4টার মধ্যে পড়ে, এটা হচ্ছে যে সকল ভৌতিক এবং জৈবিক উপাদানকে সুরক্ষা প্রদানের মাধ্যমে গ্রহণ করা বিস্তৃত উপায়, ঠিক আছে, পদ্ধতি, আঁচনি বা উপায়, বা কোনো, ঠিক আছে, পরিকল্পনা, এটা বলতে পারো। তো এটাই হবে সকল ভৌতিক জীবক উপাদানের সুরক্ষা প্রদানের জন্য গ্রহণ করা বিস্তৃত পদ্ধতি। তো এখানে বলেছিল মেইনলি যে কনজার্ভ ফরেস্ট মানে বনাঞ্চল সংরক্ষণের জন্য কি হতে পারে, যে গাছপালা লাগানো, গাছপালা কম করে কাটা, এমনভাবে কাটা যাতে এগুলা ভবিষ্যৎ প্রজন্মের জন্য থাকে, ঠিক আছে, এমনভাবে ব্যবহার করা। এবারে তুমি বলতে পারো যে আমরা পুনরাবর্তন, যেটাকে রিসাইকেল পদ্ধতি যদি ব্যবহার করি, তো আবার পুরানো সংগৃহীত বস্তুগুলাকে নতুন করে বানিয়ে এটাকে প্রস্তুত করা। এরপরে পুনর্ব্যবহার, যেমন কোনো জিনিস একবার ব্যবহার করে ফেলে না দিয়ে সেটাতে পুনর্বার ব্যবহার করার চেষ্টা করা। যেমনি তুমি বলতে পারো কাঁচের বোতলও তো আমরা ফেলে দেই, ঠিক আছে, এগুলো যদি আবার ধুয়ে ধায় অন্য জিনিস রাখা যায়, মানে পুনর্ব্যবহার করা গেলে, তো এটা ইউজ ইউজ হবে না জিনিসটা, মানে ওয়েস্ট হবে না। তো এটা কি হবে, আহ, একদিকে ফরেস্ট যেটা আছে জঙ্গলেরও আমরা সংরক্ষণ করতে পারবো। তো বোতল তো আর জঙ্গলের না, তুমি এরকম এক্সাম্পল দিবে যেটা আমরা ফরেস্টের সঙ্গে মানে লিঙ্ক করতে পারি, ঠিক আছে। তো এইগুলো জিনিস অ্যাপ্লাই, যদি 2 মার্কের আসে তোমরা বানায়ও রাখতে পারবে, ঠিক আছে। জৈব বৈচিত্র্যতাকে রক্ষা করা, জৈব বৈচিত্র্যতা মানে একটা পরিবেশের মধ্যে প্রাণী মানুষ সবের মধ্যে একটা ব্যালেন্স রাখা, ঠিক আছে। তো এইগুলা, তো বর্তমানে আমাদের অপশন যেটা ছিল, সকল ভৌতিক এবং জৈবিক উপাদানকে সুরক্ষা প্রদানের জন্য গ্রহণ করা বিস্তৃত পরিকল্পনা হচ্ছে। বলছে নিচের কোনটি নিউরনের প্রকার নয়, ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ টাইপ অফ নিউরন। এখানে একটা হবে না, বাকি 3টা আছে। দেখো সংজ্ঞাবাহী নিউরন এটা আছে, অন্তর্বর্তী নিউরন এটাও আছে, আজ্ঞাবাহী নিউরনটাও আছে। তো অ্যাকচুয়ালি এটা নেই, তো আমাদের আনসার বলেছিল কোনটা প্রকার নয়। তো শ্বাসজনিত নিউরন কোনো বলে নেই জিনিস। দেখো আজ্ঞাবাহী, প্রথম আমরা সংজ্ঞাবাহীটা নিউরনটা দেখি। সংজ্ঞাবাহী মানে কি জিনিসটা হচ্ছে, এটা জ্ঞানেন্দ্রিয় থেকে, জ্ঞানেন্দ্রিয় মানে আমরা যেটা বললাম যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, যেটার থেকে আমরা জিনিসটা বুঝতে পারি, যেমন জিহ্বার থেকে আমরা ঝাল বুঝতে পারি বা তিতা বা মিঠা বুঝতে পারি। এরকম তোমরা চক্ষু, ঠিক আছে, চক্ষু থেকে কি আমরা দেখতে পারি যে জিনিসটা কীরকম কীরকম না, আলো এটা বুঝতে পারি। এরপরে কর্ণ দিয়ে আমরা শুনতে পারি, ঠিক আছে। তো এরকম আলাদা আলাদা আমাদের যেটা 5টা রিসেপ্টর আছে অঙ্গ, যেটাকে আজ্ঞাবাহী
বলে, জ্ঞানেন্দ্রিয় বলে। তো এই জ্ঞানেন্দ্রিয় থেকে আমরা মস্তিষ্ক বা স্নায়ুরজ্জুতে বা স্পাইনাল কর্ডে, যেটাকে আমরা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রও বলি, ঠিক আছে, মস্তিষ্ক আর স্নায়ুরজ্জু মিলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র হয়। ওইটাতে তথ্য সংগ্রহ করে পাঠায় এই সংজ্ঞাবাহী নিউরন, ঠিক আছে। সংজ্ঞাবাহী মানে যেখান থেকে আহ, যেগুলা আজ্ঞা থাকে এগুলো পাওয়া যায়, যেরকম জীবচক্ষু কর্ণনাসিকা জিহ্বা ত্বক বললাম আমরা, ঠিক আছে। তো মস্তিষ্ক স্নায়ুরজ্জুতে ইনফরমেশনগুলো পাঠানো হয় এই জ্ঞানেন্দ্রিয় থেকে। এরপরে তোমার রিলে নিউরন বা অন্তর্বর্তী নিউরন বাংলাতে যদি আমরা বলি, তো অন্তর্বর্তী মানে কি, এটা অ্যাকচুয়ালি এক নিউরনকে আরেক নিউরনের সঙ্গে কানেক্ট করে বা সংযুক্ত করে। এর জন্য এটাকে ইন্টার নিউরনও বলা হয়, অন্য নাম অন্তর্বর্তী, বা ইংলিশে ইন্টার নিউরন বা রিলে নিউরন। তো এটা আমি বলে দিলাম কাজটা, তোমরা কাজগুলো জানা রাখো, এক্সামে হয়তো স্টেটমেন্ট দিয়েও জিজ্ঞেস করতে পারে, তো তোমরা কনসেপ্টটা বুঝে থাকলে কোনো প্রবলেম হবে না। আজ্ঞাবাহী নিউরন বা মোটর নিউরন কাকে বলে, তো মোটর থেকে বুঝছো এটা মেশিনের মতো কাম করবে, এর মানে মোটর নিউরনের সাহায্যে অ্যাকচুয়ালি, বা আজ্ঞাবাহী নিউরনের সাহায্যে হাঁটা বা কথা বলা এগুলো নিয়ন্ত্রণ করে এটা। এছাড়াও আমরা যেটা প্রথম পাইলাম যে সেন্সরি নিউরন কি করে, যে জ্ঞানেন্দ্রিয় থেকে মস্তিষ্ক বা স্নায়ুরজ্জুতে ইনফরমেশন পাঠায়। আর অ্যাকচুয়ালি এই যে মোটর নিউরন এর নেক্সট স্টেপ, সেন্সরির পরে মোটর নিউরন আসে, এই কি করবে, মস্তিষ্কতে যেটা আইলো জ্ঞানেন্দ্রিয় থেকে মেসেজটা, এটা কি করলো, তথ্য সংগ্রহ করিয়া এটা আবার স্নায়ুরজ্জু থেকে মানে পেশিতে পাঠিয়ে দিল, মাসেল গুলাতে পাঠিয়ে দিল মোটর নিউরন, ঠিক আছে, যাতে শরীরের হাঁটা চলাফেরা এগুলা অ্যাক্টিভিটি করা যায়, ঠিক আছে। তো বিভিন্ন অঙ্গে প্রেরণা পাঠানো আজ্ঞাবাহী নিউরনের কাজ। তো তোমরা সঙ্গে সঙ্গে বাকিগুলো জেনে নিলে। বাকি মেইন আমাদের আনসার ছিল যে কোনটা টাইপ নিউরন নয়, তো এটা হবে ফ্রেন্ডস এ ফিচার অফ রিপ্রোডাকশন দ্যাট ইজ কমন টু অ্যামিবা, ইস্ট অ্যান্ড স্পাইরোগেরা, মানে অ্যামিবা, ইস্ট এবং স্পাইরোগেরা এই তিনোটার মধ্যে সাধারণত প্রজনন প্রকার হলো, মানে তিনোটার মধ্যে কোন প্রজনন হয়, মানে তিনোটার মধ্যে কমন একটা হবে প্রজনন। তো বলছে এরা অযৌন প্রজনন করে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটাই কারেক্ট, যে তিনোটার মধ্যে কমন হচ্ছে অ্যামিবা, ইস্ট এবং স্পাইরোগেরা, এরা তিনোটা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন বা অযৌন প্রজনন করে, ঠিক আছে। বাকিগুলো অপশন হবে না। দেখো এরা অযৌন প্রজনন করে, তোমাদের আই থিঙ্ক চ্যাপ্টার নাম্বার 7 না চ্যাপ্টার নাম্বার 8 আছে, 8 আছে আই থিঙ্ক, এটাতে এইগুলো আছে প্রজননের প্রকার। তো এখানে কিছু ইম্পর্টেন্ট প্রজননের প্রকার আছে যেগুলো তোমরা জানা দরকার। তো যেমনি অযৌন প্রজনন পদ্ধতি তোমরা বইয়ে পেয়েছো, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন যেটা পদ্ধতি, এটার মধ্যে তোমার ইম্পর্টেন্ট আছে, যেমনি এসেক্সুয়াল রিপ্রোডাকশন বা অযৌন প্রজননের মধ্যে তোমার মুকুলোদ্গম পড়ে, ঠিক আছে। কি পড়ে, মুকুলোদ্গম, আমি বলে দিচ্ছি ফ্রেন্ডস, আমার ভিডিওটা একটু লম্বা হবে কিন্তু ডিটেলিং হবে, তুমি যদি পড়ো তো তোমাদের কোশ্চেন এক্সামে এক্সট্রা আইলেও তোমার মিস হবে না। মুকুলোদ্গম বা ইংলিশে বাডিং বলতে পারো। এরপর তোমরা পেয়েছো যেটা মানে অযৌন প্রজনন পদ্ধতি তোমার বিভাজনও আছে বা ফিশন বলে। এরপরে তোমরা খণ্ডন পেয়েছো বইয়ের মাঝে নিশ্চয়ই। এরপরে রেণু গঠন, মেনলি চারটা তোমরা পদ্ধতি পেয়েছো যেটা অযৌন প্রজনন। তো তোমাদের এখানে এমিবা যেটা আছে যেমনে, তো এমিবা কোন পদ্ধতিতে প্রজনন করে, এটা দ্বিবিভাজন পদ্ধতি, ঠিক আছে, মনে রাখবে দ্বিবিভাজন। ইস্ট যেটা আছে এটা তোমার মুকুলোদ্গম বা বাডিং যেটাকে বলে, যেটার মধ্যে হাইড্রাও এই মুকুলোদ্গম পদ্ধতিতে প্রজনন করে। আর এখানে যেটা স্পাইরোগাইরা আছে এটা খণ্ডন পদ্ধতিতে বা ইংলিশে ফ্র্যাগমেন্টেশন বলতে পারো, এই পদ্ধতিতে প্রজনন করে, ঠিক আছে। তো আমাকে বলেছে তিনোটার মধ্যে কমন কী ছিল, তো তিনোটা অযৌন প্রজনন পদ্ধতি, কারণ দ্বিবিভাজন, মুকুলোদ্গম আর খণ্ডন তিনোটাই আমার অযৌন প্রজনন পদ্ধতির মধ্যে পড়ে। অযৌন প্রজনন পদ্ধতিতে তোমার বইয়ে চারটা বা পাঁচটা মেনশন আছে, মুকুলোদ্গম, বিভাজন, খণ্ডন, রেণু গঠন এগুলো আছে, ঠিক আছে। এছাড়াও তোমাদেরকে একটা মনে পড়ছে, আমি বলে দিচ্ছি, যেমনি প্লাজমোডিয়াম যেটা ম্যালেরিয়ার অণুজীব ছিল, এটা বহু বিভাজন পদ্ধতিতে আম, জৈব বিস্তার করে, ঠিক আছে, বিস্তার করে। আর পাতাবাহার তোমাদের ছিল কলাকর্ষণ পদ্ধতিতে, এটা বা টিস্যু কালচার পদ্ধতিতে এটা প্রজনন করে, ঠিক আছে। তো এইগুলো ইনফরমেশনগুলো তোমরা জেনে নিও। বাকি তোমাদের অপশন নাম্বার এখানে এটা কারেক্ট ছিল। প্রশ্ন বলছে চিপকো আন্দোলনের প্রধান বার্তাটি হলো দ্য মেইন মেসেজ অফ দ্য চিপকো মুভমেন্ট। তো মেইন মেসেজটা কি, আসল মেসেজটা কি ছিল। তো প্রথম চিপকো আন্দোলন তোমরা বুঝে নাও একবার, তোমাদের বই থেকে দেখিয়ে দিচ্ছি, এরপরে আমরা কোশ্চেনটা ডিসকাস করবো। চিপকো আন্দোলন কি, তো দেখো মানুষের হাত থেকে বন সম্পদ হস্তান্তরিত হওয়া বন্ধ করতে চিপকো আন্দোলন, যাকে আমরা বলতে পারি গাছ জড়িয়ে ধরা আন্দোলন, ছিল তৃণমূল স্তরের চেষ্টা। তো মানুষের হাত থেকে কিভাবে বন সম্পদ হস্তান্তরিত হওয়া মানে একজন থেকে আরেক জায়গায় যাওয়া বন্ধ করতে চিপকো আন্দোলন বা গাছ জড়িয়ে ধরা আন্দোলন বলা যায়। তো কখন সূত্রপাত হয়েছিল, দেখো শুরু হয়েছিল 1970 সালের প্রথম দিকে হিমালয়ের উপরিভাগে। জায়গাটার নাম দেখো কোন জায়গাতে, 1970 সালের প্রথম দিকে হিমালয়ের উপরিভাগে গাড়োয়ালে, ঠিক আছে। এটা উত্তরাখণ্ডের একটা গ্রামের নাম, রেনি নামক গ্রামে এই আন্দোলনের সূত্রপাত হয়েছিল। ওই গ্রামের নিকটবর্তী জঙ্গলে গাছ কাটার অনুমতি থাকা এক ঠিকাদারের সঙ্গে গ্রামবাসীদের বিতর্ক হয়েছিল। তো ঠিকাদার অনুমতি নিয়ে এসেছিল গাছ কাটার জন্য গ্রামে, কিন্তু ওই গ্রামবাসীদের সঙ্গে ওদের বিতর্ক হয়েছিল, ঠিক আছে। তো এখান থেকে এই আন্দোলনের সূত্রপাত হয়েছিল। ওই গ্রামের নিকটবর্তী জঙ্গল গাছ কাটার মধ্যে থাকা ঠিকাদারের সঙ্গে গ্রামবাসীদের বিতর্ক হয়েছিল। কোনো এক নির্দিষ্ট স্থানে ঠিকাদাররা লোকেরা গ্রামের পুরুষদের অনুপস্থিতিতে জঙ্গলে গাছ কাটতে গিয়েছিল। ওরা কি করেছিল, যে যখন গ্রামের পুরুষরা কামে কাজে ব্যস্ত ছিল তখন ওরা গাছ কাটতে গেছিল। গ্রামের
কোনো একটা নির্দিষ্ট দিনে, ঠিক আছে, একটা পার্টিকুলার ডে ফিক্স করে গ্রামের সব মেয়েরা অপ্রতিহতভাবে তাড়াতাড়ি বনে পৌঁছে প্রত্যেকটি গাছকে জড়িয়ে ধরে গাছ কাটা থেকে বাঁচিয়েছিল। তো গ্রামের মেয়েরা, কারণ ছেলেরা অনুপস্থিতিতে মেয়েরা এসেছিল আগে, ঠিক আছে, আর তারা প্রত্যেকটি গাছকে জড়িয়ে ধরে আহ, রেখেছিল। এইভাবে বাধাপ্রাপ্ত হয়ে ঠিকাদাররা হাল ছাড়তে বাধ্য হয়েছিল, মানে এই জায়গাটা ছেড়ে ওরা চলে গেছিল। তো মানে গাছ কাটতে পারেনি ওরা, ঠিক আছে। তো দেখো এখানে লাস্টে যেটা দেখবে মেসেজটা, যেটা তোমার কোশ্চেনও জিজ্ঞেস করছিল, যে স্থানীয় জনগণের অংশগ্রহণ ও বনের সম্পদের ব্যবস্থাপনা প্রকৃত নেতৃত্ব হতে পারে। যে যে কোনো কিছু আন্দোলন করার জন্য স্থানীয় জনগণের অংশগ্রহণটা জরুরি। তো জিজ্ঞেস করছিল যে প্রধান বার্তাটি কি। তো তোমরা অপশনগুলো পড়ে দেখবে যে প্রথম অপশনটা বলছে বনাঞ্চল সংরক্ষণে স্থানীয় সম্প্রদায়কে গুরুত্ব দিব না লাগে, মানে দিতে হবে না। তো এটা ভুল, অ্যাকচুয়ালি এটা দিতে লাগে হতো তো ঠিক হতো। উন্নয়নমূলক কামকাজের জন্য গাছ-গাছালি ধ্বংস করতে পারা যায়, এটাও ভুল হবে। বনাঞ্চল সংরক্ষণে স্থানীয় সম্প্রদায়কে এটা গুরুত্ব, সাংগঠনিক মানে এটা গুরুত্ব, ঠিক আছে। তো এটা কারেক্ট হবে অ্যাকচুয়ালি অপশন। আমরা পড়লাম যেটা লাস্ট লাইন তোমাদের বুঝালাম। আর সরকারি সংস্থায় কোনো প্রশ্ন না করেই গাছপালা ধ্বংস করতে পারে, এটা হবেই না। তোমরা দেখেই বুঝছো, জিনিসটা বুঝলে যেহেতু, তো এটাই কারেক্ট হবে অপশন। ফ্রেন্ডস, হয়তো প্রশ্নটা তোমরা আসামিসে একটু বুঝবে না, আমি তোমাদেরকে একটু বুঝিয়ে ইংলিশ দিয়ে বুঝিয়েছি। বলছে এ বিগ বিগ ট্রি ফল ইন এ ফরেস্ট, মানে একটা জঙ্গলে একটা বড় গাছ গিরে গেল, ঠিক আছে। বলছে বাট ইট রুটস আর স্টিল ইন কন্ট্যাক্ট উইথ দ্য সয়েল, কিন্তু গাছ পড়ার পরও তার যেটা শিকড়গুলো আছে গাছের, এগুলো মাটির সঙ্গে এখনো কন্ট্যাক্ট আছে। একটা গাছ পড়ে গেছে কিন্তু শিকড়গুলো এখনো আছে। এখন বলছে দ্য ব্রাঞ্চেস অফ দিস ফলেন ট্রি, এই যে গাছটা পড়েছে তার শাখা প্রশাখা যেগুলো এখনো আছে, কারণ রুট তো মাটির সঙ্গে আছে মানে গাছটা জিন্দা আছে এখনো। দ্য ব্রাঞ্চেস অফ দিস ট্রি ফলেন ট্রি গ্রো স্ট্রেইট আপ, আচ্ছা, এই যে মেইন ডালটা রয়েছে তার থেকে আরো এরকম মানে ব্রাঞ্চ যেটা শাখা প্রশাখা এগুলা আরো বাড়ছে। আমরা দেখি এরকম প্রায় কোনো গাছ পড়ে গেলে এটা থেকে আবার গাছ হতেই থাকে যদি শিকড়ের সঙ্গে তার কানেকশন থাকে। তো দিস হ্যাপেন্স ইন রেসপন্স টু, এটা কিসের বিপরীতে এটা হচ্ছে। তো বলছে অপশনগুলা জল এবং আলোকের রেসপন্সে, যে জল পাচ্ছে গতিকে, তো জলের সঙ্গে লিঙ্ক নাই, কারণ গাছটা তো জিন্দা আছে। তো এই ব্রাঞ্চ যেটা হচ্ছে শাখাটা, এটা তো জলের লাগিয়ে আর হচ্ছে না, এটা তো রুট। তো এটা তো হবে না, কারণ এটা তো এই তার উপরে আছে, তো এখানে তো জলের কানেকশন নাই। এরপরে ওয়াটার আর মিনারেল বলছে, তো আবার জল এসেছে, তো এটা হবে না। অপশন সি মাধ্যাকর্ষণ এবং পানি, দেখো আবার জল এসেছে, তো জল আর অপশন একটাও আমরা সিলেক্ট করব না। তো বিনা জল্লা একমাত্র ডি নাম্বার আছে। তো লাইট অ্যান্ড গ্র্যাভিটি বা আলোক, উহার মানে আলোক আছে ডেফিনেটলি, ফটোসিনথেসিস আমরা জানি, তো আলোক তো দরকার আছেই। আর মাধ্যাকর্ষণ, মাধ্যাকর্ষণ আছে কারণ মাধ্যাকর্ষণ নিচের দিকে যায়, কিন্তু এর এগেনস্টে ও উপরে গাছটা উঠছে, ঠিক আছে। তো এখানে লাইট অ্যান্ড গ্র্যাভিটি বা আলোক এবং মাধ্যাকর্ষণটা কারেক্ট হয়ে যাবে। রসবর্তনের সময় বর্তনীতে প্রবাহ, রসবর্তনী মানে শর্ট সার্কিট যাকে বলে। তো শর্ট সার্কিটের সময় বর্তনীতে প্রবাহ কি হয়। বলছে রিডিউস মানে কমে যায়, ডাজ নট চেঞ্জ কোনো পরিবর্তন হয় না, ইনক্রিজ হেভিলি মানে অত্যধিক পরিমাণে বেড়ে যায়, না অবরিতভাবে পরিবর্তন হতে থাকে। তো শর্ট সার্কিটের সময় যেটা বর্তনী থাকে এইটাতে কারেন্ট কি হয়, অতিরিক্ত বাড়তে থাকে। তো ইনক্রিজ হেভিলি খুব বেশি বাড়তে থাকে, এটা কারেক্ট হয়ে যাবে। বলছে নিচের কোনটি সৌরশক্তি আধারিত নয়। তো সোলার শক্তি বা সোলার এনার্জি যেটার মধ্যে লাগে না। বলছে জিওথার্মাল এনার্জি মানে ভূভাগের তাপশক্তি বা ভূতাপীয় শক্তি বলছে। অপশন বি বায়ু শক্তি, অপশন সি নিউক্লিয়ার শক্তি, অপশন ডি জৈব উপাদান বা জৈব ভর বলে। তো এটা অপশন সি হবে নিউক্লিয়ার এনার্জি। নিউক্লিয়ার শক্তি যেটা আছে এটার মধ্যে সৌরশক্তি না, এটা আর্টিফিশিয়াল এনার্জি, যেটা কেমিক্যাল থাকে যেরকম ইউরেনিয়াম, প্লুটোনিয়াম, থরিয়াম, এইগুলা দিয়ে, এগুলো মৌল দিয়ে তাদের নিউক্লিয়াসে গুলোকে অ্যাকচুয়ালি পরিবর্তন করে, ঠিক আছে, এটাকে বানানো হয়। তো বড় বড় অ্যাটমিক পাওয়ার প্ল্যান্ট যে আছে যেটাতে অ্যাটম বম নির্মাণ করা হয়, ঠিক আছে, ওইগুলাতে ইউরেনিয়াম, প্লুটোনিয়াম, থোরিয়ামের মতো ধাতু এইগুলা ব্যবহার করা হয়। তো এটার মধ্যে কোনো সৌরশক্তির ব্যবহার নাই, আর্টিফিশিয়াল এনার্জি, বাকিগুলা সৌরশক্তি কোনো না কোনো দিকে ব্যবহার আছে, ঠিক আছে। তো এর আনসার হবে বর্ণালীর কোনটি রঙের বিক্ষেপণ সব থেকে কম, 28 থেকে মানে সব থেকে কম। তো বর্ণালীর যেটা সবচেয়ে কম হবে এটা হবে রেড কালার, লাল রং সবচেয়ে কম হবে। যদি প্রশ্নটা জিজ্ঞেস করতো সবচেয়ে বেশি, তখন তোমরা ভায়োলেট বা বেগুনি কালারটা সিলেক্ট করতে। সবচেয়ে বেশি কোনটা হয়, তো বেগুনি কালারের বিক্ষেপণ সবচেয়ে বেশি হয়, যেটা প্রিজমের মধ্যে দিয়ে যখন আলোক পার হয়ে যায়, ঠিক আছে, 7টা রং, তখন যেটা লাল রং আছে এটা সবচেয়ে কম বিক্ষেপণ হয়, মানে সবচেয়ে কম তেড়া হয় এটা, ঠিক আছে, পার হয়ে যায় যখন। আর সবচেয়ে বেশি যেটা বিক্ষেপণ হয় এটা হয় বেগুনি রঙের, ভায়োলেট রঙের, মনে রাখবে। ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল এটা। মনে রাখবে যে আলোকের যে 7টা রং আছে, ঠিক আছে, যাকে আমরা ভিবজিওর বলি, শর্টকাটে কি বলি, VIBGYOR। এর অর্থ কি? তো এর অর্থ ভি দিয়ে ভায়োলেট, বেগুনি কালার, তোমার
আই দিয়ে যেটা ইন্ডিগো বা যেটা গাঢ় নীল বলতে পারি, ঠিক আছে। আর বি যেটা আছে এটা ব্লু, জি মানে গ্রিন, ওয়াই মানে ইয়েলো, ও মানে অরেঞ্জ কমলা, ঠিক আছে। আর এর মানে রেড, আর মানে রেড। তো এরকম 7টা কালার তোমার হয়ে যায়। বি মানে বেগুনি, এরপরে আই মানে গাঢ় নীল হবে, ঠিক আছে, ইন্ডিগো। আর এরপরে ব্লু, গ্রিন, ঠিক আছে, তোমরা বললাম যেটা ইয়েলো, অরেঞ্জ আর রেড। তো ভিপজিওর বলে এই ভিপজিওর রঙের কি হয়, এই 7টা রঙের একটা পটি থাকে ভিপজিওরের, ঠিক আছে। পটি মানে, ঠিক আছে, একটা, এটা বাংলায় তোমার ডেফিনেশন বইয়ে এরকমই লেখা আছে যে 7টা রঙের পটিকে বর্ণালী বা স্পেকট্রাম বলে, ঠিক আছে। তো এই জিনিসটাও তোমরা একটু মনে রেখে নিবে। প্রিজমের যেটা চিত্র আছে পেজ নাম্বার 193 তোমাদের বইয়ে এটা পেয়ে যাবে তোমরা। তো একবার প্রিজমটাও দেখে নিবে, 2-3 মার্কের জন্য আসতে পারে এটা থেকে কোয়েশ্চেন। বিভব ভেদের উৎস পরিবর্তন না করে প্রবাহের মান নিয়ন্ত্রণ করা বৈদ্যুতিক যন্ত্রটির নাম। তো বিভব ভেদের উৎস যেটা হচ্ছে এটা চেঞ্জ না করে, পরিবর্তন না করে প্রবাহের মান মানে ইলেকট্রিক প্রবাহের, কারেন্টের মান নিয়ন্ত্রণ করা বৈদ্যুতিক কি বলে? তো এটা উত্তরটা হবে ডি নম্বর অপশনটা কারেক্ট হয়ে যাবে, রিওস্ট্যাট, ঠিক আছে। পরিবর্তনশীল রোধ বা রিওস্ট্যাট যাকে বলে, এটা কি করে বিভব ভেদের উৎস পরিবর্তন না করে প্রবাহের মান, ইলেকট্রিক কারেন্টের মানটা নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। দেখো নেক্সট, হুইচ মেটাল ইজ ইউজড ইন থার্মাইট প্রসেস, মানে থার্মিট বিক্রিয়ায় ব্যবহৃত হওয়া ধাতুটি। তোমরা পেয়েছো ফ্রেন্ডস, আমি একটা লং ভিডিও 3 নম্বর আর 4 নম্বর পার্টের ভিডিও দিয়ে দিচ্ছি ইম্পর্টেন্ট। তো এটাতে বলেছিলাম রেল লাইন জোড়া দেওয়ার জন্য থার্মিট পদ্ধতির ব্যবহার করা হয়, যেটাকে থার্মিট বিক্রিয়াও বলে। তো এই থার্মিট বিক্রিয়াত কি হয় যে অ্যালুমিনিয়ামের সঙ্গে বেসিক্যালি আমরা যেটা আয়রন হয় এফি, এটা জোড়া দিই। আর এফি কিন্তু +3 থাকতে হবে তার চার্জ, ঠিক আছে। তো আয়রন যেটা, এটা আমরা অক্সাইডের বিক্রিয়া ঘটিয়ে রেল লাইন বা ভারী যন্ত্র, মানে ফাটল যদি কোনো হয় রেল লাইনে, এটা জোড়াতে প্রয়োগ করা হয়, ঠিক আছে, থার্মিট বিক্রিয়া হয়। তো অ্যালুমিনিয়াম আর আয়রন দুইটাই কম্পোনেন্ট থাকে মেইনলি। তো অপশনে তোমাকে বলেছে আয়রন দেওয়া নেই অপশনে, অ্যালুমিনিয়াম আছে, তো এটা সিলেক্ট করব। যদি অ্যালুমিনিয়ামের সঙ্গে আয়রন দেওয়া থাকতো তো এটা আমরা সিলেক্ট করলাম না, তখন এটাও কারেক্ট হলো না। পোল্টেনে থাকা সহযোগী বন্ধনের সংখ্যা, তো আমি এটা এক্সপ্লেন করেছি অলরেডি 3 নম্বর চ্যাপ্টারে, ঠিক আছে। তো পেন্টেনে থাকা সহযোগী বন্ধনের সংখ্যা কত হবে? তো ফ্রেন্ডস দেখো, পেন্টেন মানে কি, পেন্ট মানে এটা 5টা কার্বন থাকবে এখানে, সহযোগী বন্ধন এমনি বার করতে লাগে। 5টা কার্বন তুমি দিয়ে দিলে, এরপরে হাইড্রোজেন চতুর্দিকে বসিয়ে দাও, যেখানে যেখানে হাইড্রোজেন লাগছে, ঠিক আছে। এইগুলোর মধ্যে হাইড্রোজেন বসিয়ে দাও, হাইড্রোজেন আমি আর লিখছি না, সবটার মধ্যে হাইড্রোজেন বসবে। তো তুমি যদি গণবে তো কয়টা পাবে? তো বন্ধনী মানে এইগুলা গুনতে লাগে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা, অ্যাকচুয়ালি এখানে 16টা হবে, ঠিক আছে। আমার একটা কম হয়েছে গন্তে, 16টা হবে। তো 16টা দেখবে যখন হয় তো পেন্টেন এটা হয়ে যাবে। নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোইং প্রপোর্শন ইজ দ্য কারেক্ট রেজাল্ট অফ মেন্ডেল মনোহাইব্রিড ক্রস, মানে মেন্ডেলের সংকরণে নিচের কোনটি এক সংকরণের অনুপাত। যে এক সংকরণ অনুপাত মেন্ডেলের যেটা, এটা 3:1। তো আনসার হবে 3:1। মনে রাখবে এক সংকরণ অনুপাত 3:1। এখন দেখো এক সংকরণ অনুপাত দুইটা দেওয়া থাকতে পারে অপশনে, একটা 3:1 দেওয়া থাকতে পারে, একটা 1:2:1ও দেওয়া থাকতে পারে। তো দুটোটাই কারেক্ট। যদি 1:2:1 বলে তো এটাকে বলে জেনোটাইপ, মানে জিন কিরকম আছে এটা ডিপেন্ড করে এই রেশিওর উপরে এক সংকরণ। আর এটাকে বলে ফেনোটাইপ, মানে দেখতে কিরকম স্ট্রাকচারটা তার, ঠিক আছে, শারীরিক স্ট্রাকচার, এটা 3:1 হয় অনুপাত। আর আরেকটা মনে রাখবে যে দ্বিসংকরণ অনুপাতের সঙ্গে সঙ্গে বলে দিচ্ছি, এটা এক সংকরণ অনুপাত এইগুলা 3:1 বা এটা দ্বিসংকরণ অনুপাতটা হচ্ছে 9:3:3:1। তো এটাও তোমরা সঙ্গে মনে রাখে নেবে। তো বলছে নিচের কোনটি সমতলিত রাসায়নিক সমীকরণ, মানে ব্যালেন্সড আছে। তো কোনটা ব্যালেন্স আছে দেখো, ব্যালেন্স মানে কি, যে এই যে এরো মার্ক আছে এর বাম দিকে আর ডান দিকে দুটোটা সমান থাকবে, এদিকে যতটা মৌল এদিকে অতটা মৌল। তো কোনটা দেখো এখানে দেওয়া আছে ব্যালেন্স করে, যেমনি আয়রন দিয়েছে এদিকে, এটা সলিড আছে, এস মানে সলিড, ঠিক আছে। তো এদিকে আয়রন 3টা আছে, এদিকে খালি একটা আছে, তো প্রথমটা দেখার দরকার নেই, ভুল আছে, বাকি আর দেখে কি হবে, প্রথমটাই ভুল। এদিকে দেখো 3টা আয়রন, এদিকে Fe3 মানে 3টা আয়রন, ঠিক আছে। এরপরে দেখো এখানে H2 এর আগে 4 আছে, মানে 4 দুগুনি 8, মানে হাইড্রোজেন 8টা আছে, দেখো এদিকে 4 দুগুনি 8, হাইড্রোজেন 8টা ঠিকই আছে দুদিকে। এরপরে অক্সিজেন এদের আগে 4টা আছে, তো অক্সিজেন 4টা, এদিকে O4। এর মানে 2 নম্বরটাই তোমার কারেক্ট হয়ে গেল, ঠিক আছে, 2 নম্বরটা ব্যালেন্স আছে। তো বাকি আর তুমি দেখতে পারো, অবশ্য বাকি দেখে লাভ নেই যেহেতু একটা হয়ে গেছে, অপশন একটাই সিলেক্ট করতে বলছে। বলছে লেড নাইট্রেট গরম করলে বাদামি রঙের ধোঁয়া নির্গত হয়, নিচের কোনটি বাদামি রঙের যৌগ? তো লেড নাইট্রেটকে যদি তুমি গরম করো, অ্যাকচুয়ালি রিয়াকশনটা তোমার বইয়ে দেওয়া আছে 1 নম্বর পাঠেই। লেড মানে পিবি আর নাইট্রেট মানে PbNO3, এটা দিয়ে হোল 2 দিতে হবে, ঠিক আছে। এটা যদি রিয়াকশন করো, এরো মার্ক দিচ্ছি আমি, এই এরো মার্কের উপরে তোমাকে তাপ দিতে হবে। তাপ চিহ্ন অ্যাকচুয়ালি এই ত্রিভুজের মতো চিহ্ন দিলেও তোমার তাপ চিহ্ন, ঠিক আছে, তাপ মানে এই হিট সিম্বলটা দিলেও হয়। তো তাপের জায়গাতে তুমি হিট সিম্বল দিতে পারো, ঠিক আছে, একই কথা। এখন দেখো,
তো কী হবে, তো এটা দিলে কী উৎপন্ন হয়, তো তোমার ডান দিকে হবে 2 PbO, এটা উৎপন্ন হয়, ঠিক আছে, মানে লেড অক্সাইড বলতে পারো পিবিও মানে, প্লাস 4NO2, ঠিক আছে, মানে নাইট্রোজেন ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন, এগুলো উৎপন্ন হয়, তোমরা মনে রাখতে পারো, ঠিক আছে। তো এই তিনটা অক্সিজেন একটা গ্যাস হয়। তো PbNO3 2 এটা যদি তাপ দিই আমরা এরো মার্কের উপরে, তখন কি উৎপন্ন হয়, এদিকে নাইট মানে লেড অক্সাইড পিবিও, এটা আমি 2 দিয়েছি ব্যালেন্স করার জন্য, এদিকেও 2 দিব, এদিকে 4NO2 হয়, মানে নাইট্রোজেন ডাইঅক্সাইড আর অক্সিজেন, এই তিনটা উৎপন্ন হয়, ঠিক আছে। তো আমাকে বলেছে কিসের ধোঁয়া হয়, তো ধোঁয়াটা অ্যাকচুয়ালি NO2 যেটা পেয়েছি, নাইট্রোজেন ডাইঅক্সাইড এটার ধোঁয়া, তো NO2 অপশন হবে, নাইট্রোজেন ডাইঅক্সাইড, ঠিক আছে। এই অপশন তোমাদের বইয়ে দেওয়া আছে পিকচার দিয়ে, পেজ নাম্বার 8-এ, তোমরা একবার দেখতে পারো ইচ্ছা হইলে। থেকে শুদ্ধ বিকল্পটি বেছে বার করো। তো এখানে মানে একটার বেশি উত্তর থাকতে পারে শুদ্ধ। দেখো, বলছে একজন ব্যক্তি চোখের হাইপারমেট্রোপিয়া বিকারযুক্ত, মানে তার সমস্যা হচ্ছে হাইপারমেট্রোপিয়া বা দূরদৃষ্টি দোষ যাকে বলি আমরা। এই বিকারের সম্ভাব্য কারণসমূহ হলো, এখন বলছে তোমাকে হাইপারমেট্রোপিয়া বা দূরদৃষ্টির সম্ভাব্য কারণ কি। দেখো, 1 নম্বর বলছে চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য বেশি। হ্যাঁ, এটা ঠিক কথা, যে চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য যদি অতি বেশি হয় তখন হাইপারমেট্রোপিয়া বা দূরদৃষ্টি দোষ, মানে এইটা একটা কারণ এই দোষের। তো চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য বাড়াটা একটা কারণ হাইপারমেট্রোপিয়া। সেকেন্ড বলছে চোখের লেন্সের অত্যধিক বক্রতা, না বক্রতার সঙ্গে কোনো লিঙ্ক নাই। এরপর বলছে অক্ষিগোলক যথেষ্ট সরু, তো অক্ষিগোলক বা চক্ষুগোলক বলো, এটা যদি অতি ছোট হয়ে যায় তো এটাও তোমার হাইপারমেট্রোপিয়ার কারণ হতে পারে, ঠিক আছে। চোখের লেন্সের নমনীয়তা, এটা হবে না, এর মানে অপশন 3টা আর অপশন নাম্বার এটা তোমার কারেক্ট হবে। চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য বেশি হওয়া আর চক্ষুগোলকের যথেষ্ট সরু হওয়া, দুইটা কারণ হবে, তো মানে ছোট হওয়া। তো 1 আর 3 কোন অপশন আছে, অপশন নম্বর বিতে, ঠিক আছে। এখন দেখো ফ্রেন্ডস, যেটা হাইপারমেট্রোপিয়া তোমাকে বলেছে, হাইপারমেট্রোপিয়া মানে কি, হাইপারমেট্রোপিয়া মানে দূরদৃষ্টি দোষ, যেটাকে অন্য নাম। তো হাইপারমেট্রোপিয়া যেটা, তাকে দূরদৃষ্টি দোষ বলে। আর হাইপারমেট্রোপিয়া সম্পন্ন ব্যক্তি যারা হয় ওরা মানে দূরের বস্তু স্পষ্ট দেখতে পায়, কিন্তু সামনের বস্তু বা নিকটের বস্তু ওরা দেখতে পায় না, ঠিক আছে। তো মানে কি হয় যে নিকটবর্তী যেটা দূরত্ব আছে, একটা মিনিমাম ডিস্টেন্স কমসে কম 25 সেন্টিমিটার পর্যন্ত আমরা দেখতে পারি, ঠিক আছে, এটা স্বাভাবিক মানুষের ক্ষেত্রে। কিন্তু হাইপারমেট্রোপিয়া যার হয়ে যায় না, তার কি হয়, 25 সেন্টিমিটার থেকে দূরে বই বা কিছু পড়ার জন্য রেখে এরপরেই পড়তে হয়, নাইলে অসুবিধা হবে, তো এইটা কারণ হয়, ঠিক আছে। তো তোমরা বুঝলে, আর বাকি কারণটা আমি বলে দিলাম কি কি হতে পারে। মেট্রোপিয়ার আরেকটা জিনিস মনে রেখে নাও, যে হাইপারমেট্রোপিয়ার যেটা বিকার আছে বা দোষ আছে, এটা দূর কোন ধরনের চশমা পরে করতে লাগে। তো মানে উপযুক্ত ক্ষমতাযুক্ত উত্তল বা যদি অভিসারী লেন্স নাও, তখন জিনিসটা মনে রাখবে, এটা প্রশ্ন হয়তো রিলেটেড করতে পারে, যে হাইপারমেট্রোপিয়া দূরদৃষ্টি দূর করার জন্য কোন ধরনের চশমা, তো উত্তল বা উপযুক্ত ক্ষমতার অভিসারী লেন্স ব্যবহার করে এটা প্রতিকার করা যায়, তো এটা তোমরা মনে রেখে নিবে। বলছে আধুনিক পর্যাপ্ত তালিকার ক্ষেত্রে নিচের কোনটি বা কোনগুলি অশুদ্ধ, তো অশুদ্ধগুলি বার করতে আছে, ঠিক আছে। দেখো, যেটা ভুল মানে এটা বার করব। তো বলেছে ইহাতে 18টা আনুভূমিক সারি আছে যাকে পর্যায় বলে, তো এটা ভুল অ্যাকচুয়ালি, কারণ আমাকে ভুল বার করতে বলেছে। তো এটাতে 18টা আনুভূমিক সারি থাকে না, আনুভূমিক তো 7টা থাকে সারি যাকে পর্যায় বলে, 18টা তো উলম্ব সারি থাকে যাকে বর্গ বলে, তো এটা ভুল আছে। নেক্সট বলেছে মৌলগুলির বিদ্যুৎ ঋণাত্মকতা বর্গ একটি উপর থেকে নিচের দিকে ক্রমান্বয়ে বেড়ে যায়, তো এটাও ভুল আছে। আমরা জানি যেটা ইলেকট্রোনেগেটিভিটি আছে, এটা বা বিদ্যুৎ ঋণাত্মকতা যেটা আছে, এটা যখন বলছে উপর থেকে নিচে, টপ টু বটম, যখন নিচের থেকে আসে উপর থেকে নিচের দিকে আসে, তখন যেটা ইলেকট্রোনেগেটিভিটি হয়, এটা অ্যাকচুয়ালি বাড়ে না, অ্যাকচুয়ালি কমে, এটা ডিক্রিজ হবে, মাইনাস হবে এটা। এখানে বলেছে বেড়ে যায়, তো এটা ভুল আছে, তো প্রথম দুইটাই ভুল আছে। এরপরে দেখো, বলেছে ইহাদের 7টা আনুভূমিক সারি আছে যাকে পর্যায়, এটা শুদ্ধ আছে, 7টা আনুভূমিক সারিকে পর্যায় বলে। আর 18টা উলম্বটাকে বর্গ বলে, উলম্ব যারা। এবার বলেছে দ্য ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, লাস্টেরটা যোজক ইলেকট্রনের উপরে কার্যকরী নিউক্লিয়ার আধানের মান পর্যায়ে, এটা বাম ফাল থেকে মানে বাম দিক থেকে ডান দিকে ক্রমান্বয়ে বেড়ে যায়, ঠিক আছে। নিউক্লিয়ার আধানের মান যেটা আছে, এটা বাম দিক থেকে ডান দিকে বাড়া যাবে, শুদ্ধ। আমাকে ভুল বলেছিল মানে অপশন 1 and 2, তো অপশন নম্বর কোনটা কারেক্ট হবে, তো অপশন নম্বর এটা কারেক্ট হয়ে যাবে, কারণ এটাতে তোমার 1 2 মেনশন আছে। ফ্রেন্ডস দেখো, যে প্রশ্নটা আমরা করেছিলাম এটা রিলেটেড এক দুইটা প্রশ্ন আছে, ওইটাও আমি বলে দিচ্ছি তোমাদের সঙ্গে, যেটা পিরিয়ডিক টেবিল থেকে ইম্পর্টেন্ট। তো এখানে তোমরা নেগেটিভিটি পাইলে, যে উপর থেকে যদি নিচের দিকে আসে তো ইলেকট্রনিটি কি হয়, কমে, ঠিক আছে। এখানে আমার বাড়ায় বলেছিল, এর লাগে ভুল মার্ক করলাম আমি, এখানে বেড়ে যায় বলেছিল, এটা ভুল ছিল, কমে যায় মনে রাখবে, ঠিক আছে। এরকম ইলেকট্রিবিটি যেটা আছে, ইলেকট্রোনেগেটিভিটি যেটা আছে, বিদ্যুৎ ঋণাত্মকতা, এটা বাম দিক থেকে ডান দিক গেলে কিন্তু বাড়ে, ঠিক আছে। এর মানে উল্টা হবে, যদি ডান দিক থেকে বাম দিকে আসে তো কমবে, তো তোমরা বাড়িটা মনে রাখো রাইট সাইডে গেলে।
এছাড়া আরও কিছু জিনিস আছে, মনে রাখো। যেমনি তোমাকে যদি কোনো সময় বলে যে ধাতব ধর্ম কখন বাড়ে কখন কমে, তো মনে রাখবে যদি উপর থেকে নিচের দিকে আসি বর্গে, তখন এটা ধাতব ধর্ম বাড়বে। আর যদি আমরা বাম দিক থেকে ডান দিকে যাই তো ধাতব ধর্ম কমবে। মনে রাখবে, ধাতব ধর্ম কমবে বাম দিক থেকে ডান দিকে যদি পর্যায়ে যাই, আর উপর থেকে নিচে যদি বর্গে আসি তখন ধাতব ধর্ম বাড়বে। এরকম যোজক ইলেকট্রন সংখ্যা যেটা আছে এটা বাম দিক থেকে ডান দিক গেলে যোজক ইলেকট্রন বাড়ে, ঠিক আছে, কিন্তু উপর থেকে নিচে আইলে এটা সেম থাকে। এটা মনে রাখবে, যোজক ইলেকট্রন উপর থেকে নিচে আইলে সেম থাকে, ঠিক আছে। এছাড়াও মৌলগুলির আকার কখন বৃদ্ধি পায়, ঠিক আছে। তো মানে যখন উপর থেকে নিচের দিকে আসে তখন মৌলগুলির আকার বাড়ে বা বৃদ্ধি পায়, আর যখন বাম দিক থেকে ডান দিকে যায় মানে একটা পর্যায়ে, তখন এটা কি হয়, আকার ছোট হতে থাকে। তো এগুলো জিনিসও তোমরা এক্সট্রা কিছু মনে রাখে নিবে, যেটা বললাম আমি। এখন নেক্সট কোশ্চেনে যাবো আমরা। বলছে জীবের রেচন প্রক্রিয়ার দ্বারা নাইট্রোজেন জাতীয় উপজাত পদার্থগুলি দেহ থেকে বর্জন করে, ঠিক আছে। তো এটা ১ নম্বর স্টেটমেন্ট, আই থিঙ্ক স্টেটমেন্ট দেওয়া, হ্যাঁ 1 2 3 4 দিয়ে এরপর শুদ্ধ বলেছে কোনটা। তো প্রথম দিয়েছে যে জীব রেচন প্রক্রিয়ার দ্বারা নাইট্রোজেন জাতীয় উপজাত পদার্থগুলি দেহ থেকে বর্জন করে। তো এটা ঠিকই আছে যে নাইট্রোজেন জাতীয় উপজাত পদার্থ আছে, যেমন তোমার ইউরিয়া আছে, ঠিক আছে, এগুলি বের করে দেয়, ঠিকই আছে রেচন প্রক্রিয়ার দ্বারা, এটা কারেক্ট আছে। এরপরে বলছে নেফ্রন হচ্ছে মানুষের বৃক্কে থাকা অসংখ্য নলিকার একক। তো ঠিকই আছে, বৃক্কর একক যেটা হচ্ছে অসংখ্য নলিকা, এটা নেফ্রন হচ্ছে এটার একক, ঠিকই আছে। এরপরে উদ্ভিদের রেচন ক্রিয়ায় কেবল অক্সিজেন বর্জন করে, এটা ভুল আছে, কেবল অক্সিজেন না, কার্বন ডাই অক্সাইডও করে। এরপরে ভাপ যেটা থাকে, ওয়াটার ভ্যাপার যাকে বলে, ওইটাও বর্জন করে, তো এটা ভুল আছে। যেমন অক্সিজেন, স্টেটমেন্ট 1 আর 2 কারেক্ট হবে এখানে। তো কোনটা হবে, স্টেটমেন্ট 1 আর 2 কারেক্ট, মানে অপশন নম্বর সিটা তোমার কারেক্ট হয়ে যাবে। নেক্সট দেখো, নিচে দেওয়া চিত্রগুলির কিছু হাইড্রোকার্বন গঠন দেখানো হচ্ছে। আমাকে বলেছে এই যৌগগুলির কোনটি অ্যালকিন হিসাবে শ্রেণীভুক্ত। তো ফ্রেন্ডস, আমি 3 আর 4 পার্ট মিলিয়ে লম্বা কোশ্চেন, শর্ট কোশ্চেন সব ইম্পর্টেন্ট দিয়েছিলাম, এটাতে এগুলো ডিসকাস করেছি অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন। তো কাইন্ডলি একটু টাইম দিয়ে এটা দেখে নেবে, আমি নিচে লিঙ্ক দিচ্ছি বা প্লেলিস্টে অ্যারেঞ্জ করে দিব, ভিডিওটা দেখে নেবে। তো কোনটি অ্যালকিন, তো অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন, অ্যালকিন মানে কি দ্বিবন্ধনী হবে, তো ডাবল বন্ড যেখানে হবে এটা অ্যালকিন। তো দেখো কোনটায় ডাবল বন্ড আছে, এইটাতে ডাবল বন্ড আছে, এটা হবে না, ট্রিপল বন্ড, এটাও ডাবল বন্ড, এটা সিঙ্গেল বন্ড হবে না, মানে অপশন নম্বর 2 and 4 হবে তোমার অ্যালকিন। অপশন নম্বর 2 and 4 কোন অপশনে আছে, অপশন নম্বর ডিটা তোমার কারেক্ট হয়ে যাবে। এখানে ধাতু দিয়েছে, এরপর অ্যারো মার্ক দিয়ে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়েছে, ঠিক আছে, আর এদিকে ধাতুর লবণ আর গ্যাস। এর মানে এটা এরকম বলছে যে ধাতু প্লাস লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড বা ধাতু প্লাস অ্যাসিড ধরে নাও। তো যখন ধাতু আর অ্যাসিড, লঘু অ্যাসিড মানে একটা অ্যাসিড, তো তো ধরে নাও ধাতু প্লাস অ্যাসিড বলছে বা বাংলাতে অম্ল বলছে। তো ধাতু আর অ্যাসিড মিলে কি হয়, তো লবণ প্লাস গ্যাস উৎপন্ন হয়, গ্যাস বলতে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, H2 গ্যাস উৎপন্ন হয়। আমাদের বইয়ে আছে যে অম্ল প্লাস ধাতু ইকুয়াল টু লবণ প্লাস H2 গ্যাস। তো এখানে বলছে আমাদের নিচে দেওয়া কোনটি একত্রীকরণ শুদ্ধ। এখন দেখো কোনটা শুদ্ধ হবে এটার মধ্যে। তো এখানে যেটা শুদ্ধ হবে, যে যখন অম্ল প্লাস ধাতু হবে তখন লবণ আর হাইড্রোক্লোরিক অ্যাসিড হয়, তখন তোমাদের আয়রনটা হবে উৎপন্ন, ঠিক আছে, আর তোমার জিঙ্ক যেটা হয় এটা উৎপন্ন হবে। ম্যাগনেসিয়াম নয় বলেছে, এটা যদি হয় বলতো তো শুদ্ধ হতো, কিন্তু বর্তমান নয় বলেছে ভুল। জিঙ্ক ইয়েস বলেছে, গ্যাস উৎপত্তি দেখো, আর আয়রন গ্যাস উৎপত্তি হবে, ঠিক আছে। কপার ইয়েস, কপার হবে না কোনোদিন, কপার তো গ্যাস হবে না কোনোদিন। যেমন অপশন 2 আর 4 কারেক্ট। এখানে যদি ম্যাগনেসিয়াম হয় বলতো, ন বলা আছে দেখো, উৎপত্তি না বলেছে তো ভুল, যদি হয় বলতো শুদ্ধ। তো বেসিক্যালি 3টা গ্যাসের উৎপত্তি হয় যখন অম্ল প্লাস ধাতু, লবণ প্লাস হাইড্রোজেন গ্যাস হয়। তো আয়রন উৎপত্তি হতে পারে, ম্যাগনেসিয়াম আর জিঙ্ক হতে পারে, ম্যাগনেসিয়াম নাই যেহেতু, তো আয়রন আর জিঙ্ক ইয়েস আছে, মানে অপশন 2 আর 4 কারেক্ট হবে, এর মানে অপশন নম্বর ডিটা তোমার অ্যাবসলিউটলি কারেক্ট হয়ে যাবে। 22 নম্বরটা 1 নম্বর অপশন বলছে যে পুহর মানে আলোক, লাইট। আলোক লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গতি করলে আলোকের অভিলম্বের পরিবর্তন হয়, ঠিক আছে। আচ্ছা, আলোকের অভিলম্ব, আচ্ছা করলে আলোক অবিলম্বের দিকে গতি করে, মানে জিনিসটা এরকম যে কোনো একটা মাধ্যম আছে, ধরে নাও একটা কাঁচের স্ল্যাব আছে, ঠিক আছে, আর উপরে ধরে নাও বায়ুর মাধ্যম। আমি আরো জিনিসটা সুন্দর করে ডায়াগ্রাম এঁকে বুঝাচ্ছি। এখানে একটা কাঁচ আছে ধরে নাও, বা এখানে পুষ্কুনি আছে যেটা জল ধরে নাও, ওপর দিকে বাতাস আছে। তো এক মাধ্যম থেকে যদি আলো আসে এখানে, ঠিক আছে, তো কি হবে, এটা অবিলম্ব থাকে, এটা 90 ডিগ্রি থাকে, সোজা পজিশন থাকে। তো যখন এই যে একটা আলোক রশ্মি আইলো অবিলম্বের দিকে, তখন কি হইলো, যে যখন এইটা যখন আমার লঘু মাধ্যম, এইটা বায়ুটা কি লঘু মাধ্যম, হালকা মাধ্যম, আর কাঁচটা বা জল যেটা ভিতরে এটা ঘন মাধ্যম। তো লঘু থেকে ঘন মাধ্যম যখন আসে তখন কি হয়, তখন এটা অবিলম্ব যেটা আছে এটা অবিলম্বের দিকে আলোকটা বেঁকে যায়, মানে এরো মার্কটা, এই যে অবিলম্ব আছে
এই যে অভিলম্ব স্ট্রেইট আছে, তো এখানে আসবে, এখানে আসে এই দিকে বেন্ডিং হবে, যদি এইটা হালকা মাধ্যম থেকে ভারী মাধ্যম আসে, মানে লঘু থেকে ঘন মাধ্যম। কিন্তু এর উল্টাটা হবে, যদি উপরে ধরে নাও ঘন মাধ্যম, মানে কাঁচ থেকে তোমার বায়ুতে বাড়ছে, নিচে হালকা, তখন কি হবে, তখন যেটা অভিলম্ব 90 ডিগ্রি আছে অভিলম্ব, এটাতে আসবে আপতিত কোণ, এটা আসে, এখন এদিকে বেন্ডিং না হয় এটা দূরে চলে যাবে, মানে এর থেকে বাঁকা দূরে চলে যাবে, ঠিক আছে। তো মনে রাখবে, যদি লঘুর থেকে ঘন যায় তো অবিলম্বের দিকে বেঁকে যায়, আর যদি ঘনর থেকে লঘু যায় তো অবিলম্ব থেকে দূরে সরে যায়, ঠিক আছে। আর 90 ডিগ্রি 90 ডিগ্রি দুটোটা কোণ সমান থাকে তখন। তো এখানে কি হবে, বলছে আলোক লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গতি করাতে আলোক অবিলম্বের দিকে বেঁকে বেঁকে যায়, এটা ঠিকই আছে, ঠিক আছে, অবিলম্বের দিকেই যাবে, একেবারে থেকে দূরে যদি যাতে তো ভুল হতো এটা। এখন দেখো, প্রতিসরাঙ্ক সদাই এক থেকে ডাঙর, মানে এক থেকে বড় হয়, প্রতিসরাঙ্ক যেটা আছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এটা সবসময় এক থেকে বড় হয়, ঠিক কথা। সবচেয়ে লোয়েস্ট আছে বায়ু, যেটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স তোমাদের চার্ট অনুযায়ী বইয়ে 1.0003 দেওয়া আছে। সবচেয়ে হাইয়েস্ট যেটা ডায়মন্ড হীরা 2.42 প্রতিসরাঙ্ক, সবগুলাই এক থেকে বেশি, এটা কারেক্ট আছে। এরপর বলছে যখন আলোক জল থেকে, পানি মানে জল থেকে বায়ুতে গতি করে আলোকের দ্রুতি বৃদ্ধি পায়। দ্য স্পিড অফ লাইট ইনক্রিজেস ওয়েন ইট পাসেস ফ্রম ওয়াটার টু এয়ার। তো স্পিড অফ লাইট বেড়ে যায় যখন সে পাসেস ফ্রম, মানে জল থেকে যখন বাতাসে যায়, ঠিকই আছে বাড়বে, কারণ জল তো ভারী মাধ্যম ছিল, তো এখানে স্পিডটা কম হবে, আর এয়ার যখন খোলা পাবে তখন স্পিড বাড়বে, তো স্পিড অফ লাইট ইনক্রিজেস, ঠিকই আছে। এরপরে স্নেলস র রিলেটস দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অ্যান্ড অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, এটা ভুল। স্নেলস ল যেটা আছে এটা কি বলে, যে এটা বলে যে কোনো বিশেষ বর্ণের আলোক এবং প্রদত্ত মাধ্যমে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত একটি ধ্রুবক, ঠিক আছে। তো এটা খালি বলেছে আপতন কোণ আর প্রতিসরণ কোণের সঙ্গে সম্পর্ক, এটা ভুল আছে, এটা হবে না। তো এখানে অপশন নাম্বার 1 2 3টা কারেক্ট হয়ে যাবে, এর মানে অপশন নাম্বার বিটা তোমাদের অ্যাবসলিউটলি কারেক্ট হয়ে যাবে। বলছে নিচের কোনটি বায়ুর শুদ্ধ গতিপথ, ঠিক আছে। তো বায়ুর শুদ্ধ গতিপথ কোনটা দেখো, এখানে 4টা অপশন আছে, এর মধ্যে অপশন নাম্বার এটা কারেক্ট হবে। প্রথম বায়ুপথ, মানে এটা নোজ বা নাক হতে পারে বা মুখও হতে পারে, যেখান থেকে শ্বাস ঢুকছে, নাক বেসিক্যালি মনে করবো, কারণ শ্বাসের বলছে। এরপর শ্বাসনলী বা ট্রেকিয়া, এরপরে ব্রঙ্কাই, এরপরে ব্রঙ্কাইলস, এরপরে বায়ুকুপ বা অ্যালভিওলি লাস্টে, ঠিক আছে। তো এটা তোমার শুদ্ধ ক্রম হবে, 4টা অপশন এর মধ্যে এটাই বেস্ট হবে। এক প্রশ্ন বলেছে, বেরিলিয়াম, নিয়ন, হিলিয়াম, সোডিয়াম, ক্লোরিন, অ্যালুমিনিয়াম মৌলগুলি তাদের পারমাণবিক সংখ্যার ঊর্ধ্বক্রমে সাজালে সঠিক ক্রমটি হবে। তো পারমাণবিক সংখ্যার ঊর্ধ্বক্রম মানে কি, ছোটোর থেকে বড়, এর মানে প্রত্যেকটা পারমাণবিক সংখ্যা জানতে হবে, তখনই তুমি সাজাতে পারবে। দেখো বেরিলিয়াম যেটা, এটার পারমাণবিক সংখ্যা 4। নেক্সট এনি নিয়ন মানে তার 10 হয়, ঠিক আছে। এইচ মানে হিলিয়াম, তো হাইড্রোজেনের পরে হিলিয়াম হয় মানে 2 আছে। এরপরে সোডিয়াম, সোডিয়াম 11 আছে। ক্লোরিন বলে 17 আছে, অ্যালুমিনিয়াম বলে 13। তো সবচেয়ে কম কে এখানে আছে, তো সবচেয়ে কম আমরা হিলিয়ামে পাইলাম, ঠিক আছে, হাইড্রোজেন নাই কিন্তু হিলিয়াম, এর মানে প্রথম হিলিয়াম আসবে। তো অপশন দেখো, ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, তো এই অপশনটা হবে না, এই অপশনটা হবে না, এর মানে এই দুইটাতে হিলিয়াম আছে, হবে। এখন হিলিয়ামের পরে বেরিলিয়াম দুটোতে আছে, ঠিকই আছে, বেরিলিয়াম হবে। এরপর দিয়েছে সোডিয়াম আর একটা দিয়েছে নিয়ন, তো নিয়ন 10 আছে, সোডিয়াম 11, এর মানে সিরিয়াল দেখলে অপশন নম্বর ডিটা কারেক্ট হবে, ঠিক আছে, আর দেখার প্রয়োজন নাই, তোমরা একটু স্মার্টলি করলে আরামসে ডি নাম্বার ক্লিক করবে, কারণ হিলিয়াম আমি দুইটা সিলেক্ট করে নিয়েছি, দুইটাতে এমনি কেটে গেছে। তো এরপরে কি বেরিলিয়াম দুটোতে সমান, দেখো এটাতে বেরিলিয়াম, একটু বেরিলিয়াম, তো ঠিকই আছে, এটা 2 এটা 4। এরপরে সোডিয়াম 11 হয় আর এটা 10 হয়, তো 10 আগে আসছে, এরপরে 11 আসবে, ঠিক আছে, তো ঊর্ধ্বক্রম বলতে এটা কারেক্ট হবে, ডি। তো এইভাবে তোমাদেরকে একটু স্মার্টলি করতে আছে অ্যান্সার। বল, ওমের সূত্রের কার্যকলাপের শুদ্ধ ক্রমটি কি হবে। তো ওমের সূত্র, যেটা আমরা ভি ইকুয়াল টু আই আর পাই, এটার শুদ্ধ ক্রমটা কি হবে। দেখো 4টা অপশন আছে, এ বি সি ডি, এরপর অপশন দেওয়া আছে, দেখো কোনটা কারেক্ট হবে। এটা তুমি 1 নম্বরটা প্রথম সিরিয়াল হবে যে বিভব ভেদ সংযোগ, প্রথম তোমার যেটা রেজিস্ট্যান্স আছে ওমের সূত্র মতে এটা কানেক্ট করতে হবে। তো বিভব ভেদকে সংযোগ করতে হবে প্রথম, যেটা রেজিস্টার এটা কানেক্ট করতে হবে। এরপরে ভোল্ট মিটার লাগাতে হবে, ঠিক আছে, রেজিস্টার লাগিয়ে বিভব ভেদ লাগিয়ে ভোল্ট মিটার যেটা আছে এটা সংযোগ করতে হবে, যেটা রেজিস্ট্যান্সের দুই, মানে রোধক যেটা আছে এটার দুই প্রান্তে, ঠিক আছে, তার জয়েন করতে হবে। তো ভোল্ট মিটারের চারদিকে জন্য দিকে করতে হবে। এরপর তোমাকে কারেন্টটা মাপতে হবে, মানে ক্যালকুলেটিং দ্য কারেন্ট, প্রবাহটা মাপতে হবে। এরপর তোমাকে লাস্টে মানে রিডিংটা নিতে হবে, যে ক্যালকুলেটিং রেজিস্ট্যান্স মানে কত আছে, কত ওহম আছে মাপ, এটা নিতে হবে রোধ গণনাটা লাস্টে। তো এ বি ডি সি অপশনটা কারেক্ট হবে, ঠিক আছে। দেখো এখানে বিকল্প যেটা দিয়েছে এ বি ডি সি দিয়ে উল্টা পুল্টা দিয়েছে, এটা অ্যাকচুয়ালি 1 2 3 4 দিয়েছে, 1 2 4 3 দিত, এটা একটু উল্টা পুল্টা অপশনটা আছে। তো
তো এটাই কারেক্ট হবে, ঠিক আছে? বর্তমানে এটাই ধরে নিচ্ছি আমি, যেহেতু বাকি অপশনে নাই। তো এটাই অ্যাকর্ডিং হবে, কারণ বাকিগুলো তো 1 থেকে কোনোটাই শুরু হয় নাই। আচ্ছা, তো এইটা তোমার কারেক্ট হবে। অবশ্য তোমরা অপশন নম্বর 2 টা দেখবে। তো এটাতে দেখো বাকি 1, 4, যেটা আমরা 4 ছিল এরপর সি আসে ছিল, এটা ঠিক আছে। কিন্তু প্রথমটা 2 আছে। তো তোমার 1 আর 2 এর মধ্যেই একটা হবে। তোমাদের যেটা এখানে কারেক্ট আমি যেটা বললাম ঠিকই আছে। প্রথম এ ভেরিফাই করলাম, এ প্রথম হবে, রেজিস্ট্যান্স প্রথম হবে কানেক্ট করা, এরপরে ভোল্টমিটার লাগাতে হবে, নেক্সট হবে রেজিস্ট্যান্স, এরপরে ভোল্টমিটার ওহম ল এর মতে, এরপরে আমাদের কারেন্টটা মাপতে হবে ক্যালকুলেটর, এরপরে রেজিস্ট্যান্সটা মাপতে হবে, ঠিক আছে? এখানে অপশন নাম্বার এটা হতো ঠিক, জাস্ট একটু উল্টা পুল্টা, এখানে 4টা আগে হতো 3টা পরে হতো, তো 100% কারেক্ট হতো। এটা আমরা বর্তমান মার্ক করে রাখছি। তো আসলে শুদ্ধ ক্রমটি কি? তো খাদ্য শৃঙ্খলের শুদ্ধ ক্রমটি হবে 1 নম্বরটা, প্রথম উৎপাদক, এরপর উপভোক্তা, এরপরে বিয়োজক। তো উৎপাদক মানে কি? যেগুলা গাছপালা হচ্ছে এগুলা উৎপাদক, ঠিক আছে? এরপরে উপভোক্তা বা কনজিউমার মানে এই গাছপালা লতাপাতাকে যে খাচ্ছে, ঠিক আছে? যেমনে এটার মধ্যে হরিণও হতে পারে, যেটা মানে প্রাথমিক স্তরের যেটা জীব আছে। আর দ্বিতীয় স্তরের জীব বললে তোমার একটু উচ্চ স্তরের জীব বলতে তোমার মাংসভোজী জীব থাকতে পারে, ওরা সব কনজিউমার, কারণ ওরাই খাচ্ছে, এরা উৎপাদকটাকে। এরপরে লাস্টে যখন এই কনজিউমারগুলো মারা গেল, মরলো, তখন কি হলো? মাটিতে মিললো। তো এই মাটিতে ব্যাকটেরিয়া, ঠিক আছে, ইত্যাদি মিলে এগুলাকে পচিয়ে মাটির সঙ্গে মিলিয়ে দিল। তো এগুলা বিয়োজক বা ডিকম্পোজার, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস এগুলা, ঠিক আছে? তো এরকম এটা খাদ্য শৃঙ্খলের শুদ্ধক্রম, উৎপাদক, উপভোক্তা, বিয়োজক। এর প্রশ্ন অ্যাসিড মিলাতে বলেছে, কোন অ্যাসিডের সঙ্গে কোনটা? যেমনে এখানে তোমার এক সাইডে আছে লেবু, ঠিক আছে? তো লেবুর মধ্যে থাকে তোমার সাইট্রিক অ্যাসিড, তো লেবু হবে সাইট্রিক অ্যাসিড। এরপরে ট্যামারিন্ড বা তেঁতুল যেটা আছে, তো তেঁতুল আমরা জানি টার্টারিক অ্যাসিড, মানে অপশন ডিটা কারেক্ট হবে, ঠিক আছে? তোমরা এখানে দেখে নিও। এরপরে কার্ড দইয়ে ল্যাকটিক অ্যাসিড থাকে, মানে অপশন নম্বর এটা। আর টমেটো যেটা একটাই বাঁচে যে সাইট্রিক অ্যাসিড, ঠিক আছে? সরি, টমেটো কি হবে? অক্সালিক অ্যাসিড। টমেটোতে কি থাকে? অক্সালিক অ্যাসিড, এটা হবে। তোমার দুধে ছিল তোমার ল্যাকটিক অ্যাসিড, কার্ডে ছিল যেটা দই, যেটা ল্যাকটিক অ্যাসিড ছিল। লেমন যেটা ছিল, লেবু যেটা ছিল, এটা ছিল সাইট্রিক অ্যাসিড। আর ট্যামারিন্ড ছিল যেটা টার্টারিক অ্যাসিড, ঠিক আছে? তোমাদের বইয়ে চ্যাপ্টার 2 তে অ্যাসিডের বিষয় আছে। এরকম ভিনিগার যেটা আছে ওইটা আম্লিক অ্যাসিড আছে, ঠিক আছে? বিচ্ছুর দংশনে মিথানোয়িক অ্যাসিড থাকে, পিঁপড়ের দংশনে মিথানোয়িক অ্যাসিড থাকে। তো এগুলো তোমরা নিশ্চয়ই মনে রাখবে। তো কোডিং ডিকোডিংটা তোমরা মিলিয়ে নিবে কোশ্চেনের অ্যাকর্ডিং। আমি জাস্ট তোমাদেরকে মিলিয়ে দিয়েছি এখানে দেখো। বলেছে এখানে মিলাতে বলেছে কলাম এ সঙ্গে কলাম বি। দেখো বহুত ডিটেলসে প্রশ্নটা জিজ্ঞাসছে। মেটালয়েড ধাতুকল্প কি আছে এদিকে মিলাতে আছে, নোবেল গ্যাস সম্ভ্রান্ত গ্যাস কি আছে বা নিষ্ক্রিয় গ্যাস যাকে বলে এটা মিলাতে আছে, হ্যালোজেন মিলাতে আছে, আর ক্ষার ধাতু। তো মেটালয়েড বা ধাতুকল্প মানে কি? তো ধাতু ও ধাতুর মিশ্রণে যেটা হয় এটা ধাতুকল্প। তোমরা জানো ধাতুকল্প কি কি? আমি ধাতুকল্পের নামগুলো বলে দিচ্ছি। যেরকম বোরন, এরপরে সিলিকন থাকে, এরপরে জার্মানিয়াম ধাতুকল্প, এরপরে আর্সেনিক আর দিয়ে যাকে বোঝায়, এরপরে অ্যান্টিমনি যাকে আমরা এসবি দিয়ে বলি, অ্যান্টিমনি মানে এসবি দিয়ে। এরপর টেলুরিয়াম আছে, ঠিক আছে, মেনলি। এর ছাড়াও পলোনিয়াম আছে আর অ্যাস্টেটাইন আছে, এটি। এগুলো হচ্ছে তোমার মেটালয়েড বা ধাতুকল্প। তো তোমার অপশনে কোনটা কারেক্ট হবে ভালো থেকে যদি দেখো, তো আর্সেনিক ধাতুকল্প, যেটা এ আর বললাম, আর্সেনিক এটা ধাতুকল্প ক্যাটাগরিতে। এরপর নবল গ্যাস বা সম্ভ্রান্ত গ্যাস, তো এগুলাকে নিষ্ক্রিয় গ্যাস বলে, ঠিক আছে? এদের যোজক কক্ষ সবসময় পরিপূর্ণ থাকে, অন্য গ্যাস সঙ্গে সাহায্যে রিয়াক্ট করে না সহজে, ঠিক আছে? তো গ্রুপ 18 বর্গ যেটা আছে, বর্গ গ্রুপ 18 যেটা আছে, বর্গ নম্বর 18, এটাকে নবল গ্যাস থাকে। আর এরা হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। তো এখানে অপশনের মধ্যে দেখো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন। হিলিয়াম, নিয়ন, আর্গন, আচ্ছা আচ্ছা, নবল গ্যাস অ্যাকচুয়ালি আর্গন হচ্ছে। তো ধাতুকল্প যেটা, এটা অ্যাকচুয়ালি আমি ভুল মিলেছিলাম, এটা সিলিকন হতো, ধাতুকল্প সিলিকন হতো। হ্যালোজেন, হ্যালোজেন মানে গ্রুপ 17 যেটা আছে এদের হ্যালোজেন বলে। নোবেল ছিল গ্রুপ 18, কিন্তু হ্যালোজেন 17। তো গ্রুপ 17 মৌলগুলির নাম কি? তো এরা হচ্ছে যেমনি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টেটাইন। তো ফ্লোরিন, ক্লোরিন, ক্লোরিন আছে এই দেখো। আর অ্যালকালি ক্ষার ধাতু, এটা একটাই বাঁচলো, এটাই সোডিয়াম। অ্যালকালি ধাতু কাদের বলে? তো গ্রুপ 1, যারা গ্রুপ 1 এলিমেন্ট থাকে ওদেরকে অ্যালকালি ধাতু বলে। গ্রুপ 2 এলিমেন্টদের অ্যালকালাইন আর্থ মেটাল বলে। তো গ্রুপ 1 এর মধ্যে অনেকটা এলিমেন্ট পড়ে, যেখানে অপশনে আমার Na কারেক্ট, সোডিয়াম কারেক্ট আছে। আরও গ্রুপ 1 এর এলিমেন্ট কয়টা নাম হচ্ছে, এলিমেন্ট কয়টা নাম: হাইড্রোজেন, হিলিয়াম, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ঠিক আছে? তো তোমরা এগুলো একটু ডিটেলসে জানলে ভালো, এক্সামে কি কোশ্চেন করবে ঠিক বলা যায় না। And এটাও মেলাতে গেছে। তো এটা আমরা তোমাদেরকে 3 নম্বর 4 নম্বর চ্যাপ্টার এক্সপ্লেন করেছি ডিটেলস, যেখানে বলেছিলাম। তো এদিকে দেখো ইথানল আছে, ইথানোয়িক অ্যাসিড আছে, ইথানল ইথান মেলাতে আছে এদিকে। দেখো
বন্ড সিএইচে যখনই থাকে তোমরা বলবে মানে এটা অ্যালডিহাইড গ্রুপ, আর অ্যালডিহাইড গ্রুপের এল থাকে লাস্টে, ঠিক আছে? তো ইথানেল, এল যেটা এটা হবে এইটার সঙ্গে ম্যাচ, ঠিক আছে? হাইড্রোক্সাইড মানে এল থাকবে, ইথানেল মিথানেল এরকম। ইথানোয়িক অ্যাসিড, অ্যাসিড আছে মানে এটা কার্বক্সিলিক অ্যাসিড মানে সি ডাবল এইচ, এটা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, তো এটা হবে, ঠিক আছে? ইথানিক অ্যাসিড ফর্মুলাটা CH3COOH। এরপরে ইথানেল, এটা তো বলে দিলাম অ্যালডিহাইড, এটা ইথানয়কে মিলিয়ে দিলাম। এরপরে ইথানল, অল মানে অ্যালকোহল, তো অ্যালকোহলের গ্রুপের কি হয় সিম্বল OH হয়, তো এটা হবে এটা। তো একটাই বাঁচলো ইথেন, তো অ্যালকেন মানে সিঙ্গেল বন্ড দেখো CH3CH3, এটা হবে, ঠিক আছে? তো এটা তোমরা আরামসে মিলিয়ে দেবে যদি বেসিকটা বুঝে থাকো তখন। তো আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিব, বড় ভিডিও দেখলে একটু দেখে নিবে। দেখার পর এটা প্রতিসরাঙ্ক মিলাতে আছে, তো এখানে এয়ার আছে, ওয়াটার আছে, ওয়াটার মানে 1.33, ঠিক আছে? কয়টা মুখস্থ রাখতে তোমরা? হীরা সবচেয়ে বেশি 2.42, হীরার প্রতিসরাঙ্ক 2.42 কেন, এটা একটা এরকম প্রশ্ন একটা আছে ইম্পর্টেন্ট। এখন দুইটা বাঁচেছে, এয়ার মানে এটা কম হয় 1.003, ঠিক আছে? তো অ্যালকোহল রইলো, তো এটা 1.36 হবে, তো এরকম তোমরা মিলিয়ে দিতে পারো।